দ্বিতীয় কর্মদিবসে সচিবালয়ে প্রধানমন্ত্রী তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ, যোগ দিলেন ফ্যামিলি কার্ড ইস্যুতে আন্তঃমন্ত্রণালয়ের সভায়। শিক্ষা নিয়ে রাজনীতি করবে না সরকার, তদবির বাণিজ্য বন্ধের হুঁশিয়ারি মন্ত্রীর। দাবি আদায়ে শিক্ষকদের রাজপথ দখল না করতে কড়া বার্তা। ফ্যামিলি কার্ডের ব্যবস্থা চলতি অর্থবছরে নেওয়া ঠিক হবে না মন্তব্য দেবপ্রিয়র। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই সরকারের বড় চ্যালেঞ্জ, অভিমত বিশিষ্টজনদের। সরকার পরিবর্তন হলেও ট্রাইব্যুনালের বিচার কাজ স্বাভাবিক গতিতে চলবে, জানালেন চিফ প্রসিকিউটর। গুম খুনের মামলায় 12 সেনা সদস্যকে হাজির। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। আজ সকাল থেকে সচিবালয়ে নিজের দপ্তরে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9টার দিকে তিনি সচিবালয়ের অফিসে পৌঁছান। মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ সময় তাকে সচিবালয়ে স্বাগত জানান। প্রধানমন্ত্রী অফিসে পৌঁছানোর পর এনএসআই এবং ডিজিএফআই এর মহাপরিচালক আলাদাভাবে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ। প্রধানমন্ত্রীর উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর একেএম শামসুল ইসলাম বৈঠকে উপস্থিত ছিলেন। এরপর ফ্যামিলি কার্ড চালু করার লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দেন প্রধানমন্ত্রী। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে রয়েছেন বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। চলে যাচ্ছে সেখানে। মুহিব, সচিবালয়ে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাবেন। সকাল থেকেই কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন। সকাল 8:45 তিনি বাসা থেকে বেরিয়ে 9টার পরপরই কিন্তু সচিবালয়ে এসে পৌঁছান এবং তারপর থেকেই কিন্তু একের পর এক দফায় দফায় মিটিং চলছে। প্রথমত তিনি মন্ত্রী পরিষদের যারা সদস্য এটি তাদেরকে নিয়ে অঘোষিত একটি সভা, অনানুষ্ঠানিক সভা অনুষ্ঠিত হয় এবং সেই সভা থেকেই তিনি কিন্তু জানান যে বৃক্ষরোপণের মতো কর্মসূচি তিনি খুব দ্রুত শুরু করতে চান। সারা দেশে প্রতি বছর 5 কোটি করে গাছ লাগাতে চান। একই সঙ্গে আপনি ইতিমধ্যেই জেনেছেন যে খাল খননের জন্য যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে পরিকল্পনা বা তার সময়ের যে কার্যক্রম সেটিকে নতুন করে আবার শুরু করতে চান তারেক রহমান। এরই অংশ হিসাবে দ্রুত সময়ের মধ্যে কিভাবে মরা খালগুলোকে আবারও জীবন্ত অবস্থায় ফিরিয়ে আনা যায়, দখল দূষণ থেকে নদী খাল এগুলিকে কিভাবে তৈরি করা ফিরিয়ে আনা যায়, একই সঙ্গে বিশেষ করে প্রতিটি গ্রামে গঞ্জে যেসব পুকুর রয়েছে সেই পুকুরগুলিতেও মূলত রক্ষণাবেক্ষণের জন্য কি কি করা যায় সেগুলো মূলত উনি নির্দেশনা দিচ্ছেন। আপনাকে জানিয়ে রাখি যে সকালে কিন্তু তিন বাহিনীর প্রধান এখানে তার সঙ্গে দেখা করতে এসেছেন। তার সঙ্গে এখনো মন্ত্রীদের সঙ্গে বৈঠক চলছে। সিনিয়র যারা সচিব তাদের সঙ্গেও কিন্তু বৈঠক হয়েছে। কিছুক্ষণ আগে শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন তিনি কথা বলছিলেন এবং তিনি সেই ব্রিফিং শেষ করে তিনি আবার এইখানে অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সভায় যুক্ত হয়েছেন। অর্থাৎ সব মন্ত্রণালয়ের যারা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তাদের কিন্তু ব্যস্ত সময় পার হচ্ছে, কারণ প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে অফিস করছেন, এখনো তিনি আছেন এবং সবাই কিন্তু তার এই কার্যক্রম নিয়ে সবাই আসলে কি ধরনের নির্দেশনা আসে, নতুন বাংলাদেশ বিনির্মাণে কি ধরনের উদ্যোগ গ্রহণ করা হয় সেই বিষয়গুলো নিয়েই কিন্তু প্রতিটি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা দিক নির্দেশনা নেওয়ার অপেক্ষায় রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের। তো এই ছিল যে আমার কাছে সচিবালয়ে সার্বিক পরিস্থিতির তথ্য। মুহিব, ধন্যবাদ আপনাকে। প্রয়োজনে আবারও যোগাযোগ করব। শিক্ষা খাতে প্রশাসনিকভাবে তদবির বাণিজ্য বন্ধ করার পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয় কোনো দুর্নীতিকেই প্রশ্রয় দেওয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। দাবি আদায়ে শিক্ষকদের আর রাজপথ দখল করে আন্দোলন করতে হবে না বলেও জানান তিনি। ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে শিক্ষা মন্ত্রণালয়ে অধীনস্থ করার পরিকল্পনা রয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে জিডিপির 5% উন্নীত করা হবে সংবাদ সম্মেলনে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিশ্বের বিভিন্ন দেশের ভাষাকে তৃতীয় ভাষা হিসেবে শিক্ষাকে বাধ্যতামূলক করা হবে বলেও জানান শিক্ষা প্রতিমন্ত্রী।
গত বছরগুলোতে শিক্ষা খাতে বরাদ্দ মোট বাজেটের প্রায় 12% আশেপাশে থেকেছে এবং জিডিপির অনুপাতে তা 1.5-2% কাছাকাছি ঘোরাফেরা করেছে। এটা একটি কাঠামোগত সীমা, কিন্তু আমাদের সরকারের, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নীতিগত অবস্থান পরিষ্কার। শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির 5% নির্বাচনী অঙ্গীকার, সার্টিফিকেট নয়, সক্ষমতা। এটাই মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। আমরা সেই সক্ষমতাকে পরীক্ষায় আনব। যে আপনি শিক্ষকতা করবেন, ক্লাসরুম ছেড়ে আন্দোলন করবেন, এটা তো হতে পারে না। আপনাদের দাবি দেওয়া যেভাবে আসা সেভাবে আসবে, আমরা সেগুলিকে অ্যাড্রেস করব। এমন তো না আমরা অ্যাড্রেস করছি না, আমরা করব। কিন্তু রাজপথ দখল করে তো দাবি দেওয়া আদায় করার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা দাবি দেওয়া আদায় করতে করতে এইটুকু পর্যন্ত এসছি। অতএব আমরা বুঝি কোনটা দিতে হবে, কোনটা দিতে হবে না, এবং আমরা তাদের পক্ষেই থাকি, কারণ তারাই তো মানুষ গড়ার কারিগর। আমি আশা করি তারা আমাদের মেসেজ পেয়ে গিয়েছে এবং পেয়ে যাবে, এবং সেভাবেই তারা কাজ করবে। দর্শক, এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন বিশেষ প্রতিনিধি ইমরুল কায়েস। সরাসরি চলে যাচ্ছে তার সাথে। কায়েস, পররাষ্ট্রমন্ত্রী কি সাংবাদিকদের সাথে কথা বলেছেন? মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ জেবা আপনাকে। জেবা, নতুন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, তারা দুজনে আজ অফিসে এসেছেন। যদিও গতকালকে তাদের আসার কথা ছিল, কিন্তু গতকালকে তারা মিনিস্ট্রিতে আসতে পারেনি, কারণ জানেন যে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক ছিল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে, সেখানে গিয়েছিলেন এবং আরও অন্যান্য কার্যক্রম ছিল, সে কারণে তারা গতকাল আসলে আসতে পারেননি। তবে গতকাল একটি কাজ করেছিলেন, সেটি নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সন্ধ্যা দিকে বৈঠক করেছিলেন। যাই হোক, আজকে তারা সকাল থেকেই দুজনই অফিস করছেন, পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রী। তো আমাদের গণমাধ্যমের সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ তিনি কথা বলেছেন, এবং তিনি যেটি বলার চেষ্টা করছেন সেটি হচ্ছে যে ধরনের সম্পর্কই থাক, অর্থাৎ অতীতে বিভিন্ন দেশের সাথে যে ধরনের সম্পর্কে বাংলাদেশের সাথে থাক, এখন যেহেতু একটি গণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকার বাংলাদেশের ক্ষমতায় এসেছে, সে কারণে বাংলাদেশের মেরুদণ্ড সোজা থাকবে। অর্থাৎ বাংলাদেশ তার জাতীয় স্বার্থকে প্রাধান্য দেবে বিভিন্ন দেশের সম্পর্কের ক্ষেত্রে। এবং তাকে প্রশ্ন করা হয়েছিল যে প্রতিবেশী দেশ সহ অনেক দেশের সাথেই একটু সম্পর্কে টানাপোড়েন চলছে, সেই বিষয়গুলো কিভাবে দেখাবে। তখন তিনি বলেছেন যে আসলে সর্বাগ্রে বাংলাদেশের যে জাতীয় স্বার্থ রয়েছে সেই স্বার্থকে প্রাধান্য দিয়ে মেরুদণ্ড সোজা করে বাংলাদেশের সম্পর্ক অন্যান্য দেশের সাথে নিয়ে নিতে হবে। এরপর তাকে আসলে প্রশ্ন করা হয়েছিল যে ভিসা নিয়ে ইটালি সহ কিছু দেশের সাথে বাংলাদেশিদের এই মুহূর্তে ঠিকমতো ভিসা দেওয়া হচ্ছে না, সেই বিষয়ে কথা বলা হয়েছে। তো তিনি বলেছেন যে ভিসার বিষয়টি আসলে দেখছেন, যেহেতু তারা নতুন করে দায়িত্ব গ্রহণ করেছেন এবং দায়িত্ব গ্রহণ করে বলা চলে যে ফরমালি আজকেই প্রথম অফিস করছেন, সে কারণে তারা এই বিষয়গুলো দেখবেন এবং কিভাবে এগুলো মিউচুয়ালি সমাধান করা যায় সেই পথ তারা খুঁজছেন, এবং সেভাবেই তারা দিক নির্দেশনা দিয়েছেন। আরেকটি কথা বলেছেন যে নতুন সরকার প্রধান দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমান যে নির্দেশনা দেবেন, এবং ইশতেহারে যে কথা বলা হয়েছে, অর্থাৎ পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যে ধরনের ইশতেহারে যে ধরনের কথা বলা হয়েছে, অঙ্গীকার করা হয়েছে, সেই বিষয়গুলো সর্বাগ্রে প্রাধান্য দেবে এবং সেইভাবেই বাংলাদেশের পররাষ্ট্র নির্ধারিত হবে। কারণ আপনি জানেন যে এর আগে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় ছিল, তখন সেই সরকারটি আসলে নির্বাচিত ছিল না, এবং তার আগে যে সরকার ছিল তিনি বললেন যে সেই সরকারও নির্বাচিত ছিলেন, অর্থাৎ প্রপার যে গণতান্ত্রিক ভোট, সেই ভোটের মাধ্যমে তারা আসেনি, যে কারণে বাংলাদেশের বহির্বিশ্বের সাথে সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের নেতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে। কিন্তু বর্তমানে যেহেতু নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করেছেন, সেই কারণে তারা ভালো সম্পর্ক, সুসম্পর্ক স্থাপন করবেন। আর আরেকটি বিষয় যে আজকেই তারা মন্ত্রণালয়ে যেহেতু প্রথম এসেছেন, সে কারণে এখানে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন, সচিব সহ, তাদের সাথে বৈঠক করছেন এবং নিয়মিত যে বৈঠকের অংশ হিসেবে তাদেরকে বিভিন্ন ধরনের নির্দেশনা মন্ত্রী এবং প্রতিমন্ত্রী তারা দিয়েছেন, এবং তারা আসলে জানা এবং বোঝার চেষ্টা করছেন যে যারা কর্মকর্তা যারা রয়েছেন, যারা অন্যান্যরা রয়েছেন, তাদের কাছ থেকে জানার চেষ্টা করছেন, বোঝার চেষ্টা করছেন যে এই মুহূর্তের আসলে পররাষ্ট্রমন্ত্রীর পরিস্থিতি কি। তো সবকিছু মিলে আসলে এইভাবেই আজকে তাদের সময়টি কেটেছে। আমরা আশা করছি যে পরবর্তীতে প্রতি সাপ্তাহিক যে ব্রিফিং হবে এবং অন্যান্য যে ব্রিফিং হবে, সেখানে আমরা আসলে জানতে পারবো যে নতুন সরকার পররাষ্ট্রনীতি কোন দিকে যাচ্ছে। জেবা। ইমরুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইমরুল কায়েস। অন্তর্বর্তী সরকার বন্দর সহ যেসব বৈদেশিক চুক্তি করেছে তা পুনর্বিবেচনা করা দরকার বলে মনে করেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বলেন, অন্তর্বর্তী সরকারের চেয়েও খারাপ ঋণ পরিস্থিতি পেয়েছে নতুন সরকার।
রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টার এনে নাগরিক প্ল্যাটফর্মের মিডিয়া ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। নাগরিক প্ল্যাটফর্ম জানায়, ঋণের কিস্তি পরিশোধে বিদেশি ঋণের চাপ সামনে আরও বাড়বে, যা সরকারের জন্য চ্যালেঞ্জ তৈরি করবে। নতুন সরকার দায় দেনা মেটাতে নতুন করে টাকা ছাপানো হলে তা হবে আরও বেশি উদ্বেগজনক। এমন বাস্তবতায় কর জিডিপি অনুপাত 15% উন্নীত করার কোনো বিকল্প নেই বলেও উঠে এসেছে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের পর্যালোচনায়। জনতুষ্টি না করে ব্যাংকিং খাতে জিরো টলারেন্সের পাশাপাশি নতুন সরকারকে আর্থিক খাতে সংযমী হওয়ার তাগিদ দেন আলোচকরা। নতুন সরকারের প্রতিশ্রুত ফ্যামিলি কার্ডের ব্যবস্থা চলতি অর্থ বছরে করা ঠিক হবে না বলে মত আলোচকদের। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় 28 জনকে হত্যা মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদানুল ইসলাম সহ 4 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধেও সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। একই সাথে আওয়ামী লীগের শাসন আমলে টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে গুম করে নির্যাতনের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও 10 সেনা কর্মকর্তা সহ 17 আসামির বিরুদ্ধে চলা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সকালে এসব মামলার অভিযুক্ত 12 সেনা সদস্যকে ট্রাইব্যুনালে হাজির করা হয়, তবে তাদের মামলার সাক্ষ্য গ্রহণ হয়নি। এছাড়া 2016 সালে গাজীপুরের পাতারটেকে জঙ্গি সন্দেহে 7 জনকে গুলি করে হত্যা মামলার পরবর্তী শুনানি 2 মার্চ। পরে গণমাধ্যমে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, সরকার পরিবর্তন হলেও বিচার কাজ স্বাভাবিক গতিতে আইনের পথে চলবে। আজকে আপনাদের যে মামলা চলমান আছে সেই মামলায় আজকে প্রথম সাক্ষী সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক মেসেজ না আসলেও অনানুষ্ঠানিকভাবে আমাদেরকে বলা হয়েছে আইন তার নিজস্ব গতিতে চলবে এবং বিশেষ করে আপনারা গতকালকে হয়তো দেখেছেন মাননীয় আইনমন্ত্রী তিনি বলেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে কার্যক্রম সেটা স্বাভাবিক গতিতেই চলমান থাকবে। সুতরাং আমরা আশা করছি দেশবাসীর মতো আমাদেরও তো প্রত্যাশা যে যেখানে বিচারের জায়গা বিচারের মতো চলমান থাকবে। সরকার আমাদেরকে সুনির্দিষ্টভাবে কিছু না বললেও আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন চলমান রাখার ব্যাপারে। যতক্ষণ পর্যন্ত আমরা দায়িত্বে আছি আমরা স্বাভাবিক গতিতেই সমস্ত কর্মকাণ্ড চলমান রাখব। শপথ গ্রহণের দিনেই সরকার ও বিরোধী দলের পাল্টাপাল্টি যুক্তিতে আলোচনায় জাতীয় সংসদ। বিএনপি জোটের নির্বাচিত সদস্যরা এমপি হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেননি। তবে 11 দলীয় জোটের বিজয়ীরা নিয়েছেন 2 শপথই। এই নিয়ে জ্যেষ্ঠ আইনজীবীদের কেউ বলছেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশে শপথের বিষয়টি যুক্ত করা বেআইনি। কেউ মনে করছেন সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া বিএনপির অহেতুক সতর্কতা। মেজবা রহমানের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ নিয়ে শুরুতেই এক ধরনের জটিলতা দেখা দেয়। শুধু সংসদ সদস্য হিসেবে শপথ নেন বিএনপি জোটের নির্বাচিত সদস্যরা। এদিকে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন বিরোধী দল জামাত ও জোট শরিক এনসিপির নির্বাচিতরা। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। প্রশ্ন উঠেছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের আইনি বৈধতা নিয়েও। আমরা সদস্যদের শপথ পত্র বা ঘোষণাপত্র এই সাদাটাতে আমরা দস্তখত করব শপথ নেয়ার পরে। এ নিয়ে হাইকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলছেন, বিএনপির এমন আচরণ যুক্তিযুক্ত। গণভোটের অধ্যাদেশ সহ অন্যান্য অধ্যাদেশ আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়ে তবেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে দলটি। বিশেষ করে জনাব সালাউদ্দিন আহমেদ তিনি যে বক্তব্য শপথ গ্রহণের পূর্বে যে বক্তব্যটা বলেছেন আমার কাছে এটা যুক্তিযুক্ত মনে হয়েছে এবং তার বক্তব্যের মাধ্যমে এটা প্রমাণিত হয় না যে বিএনপি কখনোই আসলে সংবিধান সংস্কার কমিটির সদস্য হিসেবে তারা শপথ গ্রহণ করবেন না। তিনি যৌক্তিকভাবে বলেছেন যে সংবিধানে এগুলো সন্নিবেশিত হওয়ার পরে তারপরে তখন তফসিলে যখন অন্তর্ভুক্ত হবেন তখনকে শপথ পড়াবেন। এই সমস্ত বিষয়গুলো সমস্ত ঠিকঠাক হওয়ার পরে তারপর তারা হয়তো সিদ্ধান্ত গ্রহণ করবেন। এদিকে আইনজীবী ওমর ফারুক মনে করেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ না নিয়ে জুলাই সনদ অমান্য করে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বিএনপি। তো এই বন্দোবস্তগুলো তো নেসেসিটি। এই বন্দোবস্তগুলো তো জুলাই বিপ্লবীদের একটা যে আকাঙ্ক্ষা ছিল এবং সনদের যেভাবে এসছে সব রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে, সেটা আপনি সই করেছেন, আইনটা পাশ হয়েছে আপনার মাধ্যমে, আপনার কনসেন্টে, আপনার আহ্বানে হ্যাঁ ভোট দেওয়া হয়েছে। এরপরে আপনার ডেভিয়েশন এবং একই আইনে আপনি অর্ধেক মানছেন অর্ধেক মানেন না, এই কথা তো ভোটের আগে বলেন নাই। তাহলে তো মানুষ অন্যভাবে থাকতো। আপনি ভোটের আগে বলতেন যে আমরা যদি এই
এই অধ্যাদেশ যেটি হয়েছে সেই অধ্যাদেশের একটা মানবো না, এটা কি কখনো তবে সংবিধান সংস্কার পরিষদ শপথের কোনো আইনি ভিত্তি নেই বলে জানিয়েছেন সিনিয়র আইনজীবী মঞ্জিল মোর্শেদ। তিনি বলেন, রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির ক্ষমতা থাকলেও নতুন সাংবিধানিক কাঠামো তৈরির এখতিয়ার নেই। এক্ষেত্রে সংসদের ভূমিকা অপরিহার্য। এই যে প্রেসিডেন্সিয়াল অর্ডার যেটা জারি করা হয়েছে, প্রেসিডেন্টের এইরকম কোনো অর্ডার জারি করার ক্ষমতা নাই। যখন সংবিধান থাকে তখন প্রেসিডেন্সিয়াল অর্ডার জারি করা যায় না। এটা একমাত্র সংবিধান যখন থাকে না তখনই এটা জারি করা যায়। তা আমাদের দেশে সংবিধান আছে, কাজে প্রেসিডেন্সিয়াল অর্ডারটা ইললিগাল। অতএব একটা ইললিগাল পেপারের ভিতরে যাই থাকবে সব বুঝাই ইললিগাল। শপথ নিয়ে এই বিতর্ক এখন রাজনৈতিক ও আইনি অঙ্গনে সমানভাবে আলোচিত। মিসবাহ রহমান, বাংলাভিশন, ঢাকা। নিম্ন আয়ের মানুষ যেন নাগালের মধ্যে প্রোটিনের চাহিদা পূরণ করতে পারে, সে উদ্যোগ নিয়েছে সরকার, জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। রাজধানীর মহাখালীতে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি। জানান, এবার 10 লাখ পরিবার কম মূল্যে দুধ, ডিম ও মাংস কিনতে পারবেন। এই লক্ষ্যে উত্তরা, আজিমপুর, মিরপুর সহ রাজধানীর 25টি স্পটে বিক্রয় কার্যক্রম শুরু করা হয়েছে। চলবে রমজান জুড়ে। দেশের অন্যান্য জেলাতেও এই উদ্যোগ ছড়িয়ে দেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি। এতে ডিমের ডজন মিলছে 96 টাকায়, 1 কেজি দুধ 80 টাকা ও 1 কেজি মাংস 650 টাকায়। প্রতিমন্ত্রী প্রত্যাশা করেন, এই উদ্যোগের ফলে বাজারেরও জিনিসপত্রের দাম কমে আসবে। নিম্ন আয়ের মানুষরা যাতে সহজেই প্রোটিন জাতীয় যে খাদ্য সেটি যাতে সহজলভ্য হয়, তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। সারা বাংলাদেশে 10 লক্ষাধিক পরিবারকে আমরা এই কার্যক্রমের আওতায় আনতে সক্ষম হব। বাজারেও কিছু দাম কমে যাবে, যেটা সাধারণ মানুষও উপকৃত হবে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও নেভাদার সীমান্তবর্তী লেক তাহো এলাকায় তুষার ধসে প্রাণ হারিয়েছে অন্তত 8 স্কি খেলোয়াড়। তীব্র ঝড়ের পর উদ্ধার অভিযান চালিয়ে 6 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, এখনও নিখোঁজ একজন। স্থানীয় সময় মঙ্গলবার লেক তাহো এলাকার ক্যাসেল পিক পাহাড়ে ট্রেকিং শেষে ফেরার সময় তুষার ধসের কবলে পড়ে স্কি খেলোয়াড়দের 15 জনের একটি দল। ঝড়ের পর 6 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ ছিল বাকি 9 জন। টানা অভিযানের পর বুধবার বিকেলে 8 জনের মরদেহ উদ্ধারের খবর জানান নেভাদা কাউন্টির পুলিশ প্রধান। নিখোঁজ আরেকজন বেঁচে নেই বলে ধারণা করছে পুলিশ, তবে তাকে উদ্ধার অভিযান চলছে। তুষার ঝড়, প্রচণ্ড বাতাস ও বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কাজ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এদিকে প্রবল ঝড়ের কারণে নেভাদার পর্বতমালায় কয়েক ফুট উঁচু বরফ জমেছে। ভারী তুষারপাতের কারণে সামনে কিছুই দেখা যায় না। এমন অবস্থায় সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। ভারতে অনুষ্ঠেয় 2টি বৈশ্বিক টুর্নামেন্ট অস্ট্রেলিয়ায় সরিয়ে নেওয়ার কথা ভাবছে আইসিসি। পরিকল্পনাটি সম্পর্কে অবগত 2টি সূত্রের বরাতে অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড বুধবার এই খবর দিয়েছে। চলমান টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ভারতে না যাওয়া আর পাকিস্তান সরকার থেকে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণার পরিপ্রেক্ষিতে যে টানাপোড়েন তৈরি হয়েছে, ভবিষ্যতে এমন কিছু এড়াতে বিকল্প ভেন্যুর কথা ভাবছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। 2029 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং 2031 সালে ওয়ানডে বিশ্বকাপ হওয়ার কথা ভারতে। এর মধ্যে বিশ্বকাপে ভারতের সঙ্গে সহ আয়োজক হিসেবে আছে বাংলাদেশ। সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়, ক্রিকেটের আর্থিক শক্তির কেন্দ্র হিসেবে ভারত সম্প্রতি অধিকাংশ বড় টুর্নামেন্টের আয়োজক সত্ত্ব পেয়েছে, কিন্তু আঞ্চলিক প্রতিবেশীদের সঙ্গে জটিল সম্পর্কের কারণে সেই সত্ত্ব পুনর্বিবেচনার কারণ হয়ে উঠতে পারে। ভারত ও শ্রীলঙ্কায় চলমান টি-20 বিশ্বকাপকে নানাভাবে বিপর্যস্ত করা রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে 2029 ও 2031 সালে ভারতে অনুষ্ঠেয় 2 বৈশ্বিক টুর্নামেন্টের জন্য অস্ট্রেলিয়াকে বিবেচনা করা হতে পারে উল্লেখ করা হয় প্রতিবেদনে। অস্ট্রেলিয়ায় 2028 সালে টি-20 বিশ্বকাপ হওয়ার কথা রয়েছে, যেখানে সহ আয়োজক হিসেবে নিউজিল্যান্ড আছে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দ্বিতীয় কর্মদিবসে সচিবালয়ে প্রধানমন্ত্রী 3 বাহিনী প্রধানের সাক্ষাৎ, যোগ দিলেন ফ্যামিলি কার্ড ইস্যুতে আন্তঃমন্ত্রণালয়ের সভায়। শিক্ষা নিয়ে রাজনীতি করবে না সরকার, তদবির বাণিজ্য বন্ধের হুঁশিয়ারি মন্ত্রীর, দাবি আদায়ে শিক্ষকদের রাজপথ দখল না করতে কড়া বার্তা। ফ্যামিলি কার্ডের ব্যবস্থা চলতি অর্থ বছরে নেওয়া ঠিক হবে না, মন্তব্য দেবপ্রিয়র। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই সরকারের বড় চ্যালেঞ্জ, অভিমত বিশিষ্টজনদের। সরকার পরিবর্তন হলেও ট্রাইব্যুনালের বিচার কাজ স্বাভাবিক গতিতে চলবে, জানালেন চিফ প্রসিকিউটর। গুম খুনের মামলার 12 সেনা সদস্যকে হাজির।
দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।